আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বোয়িং 737 ইউএস বাংলার এয়ারলাইন্সে। আজকের ব্লগ আপনারা দেখতে পারবেন হলো যে ইউএস বাংলার মালদ্বীপ টু ঢাকার ফ্লাইটের রিভিউ। আমি চেষ্টা করবো এই ফ্লাইটে আপনাদেরকে দেখানোর জন্য এখানকার খাবার দাবার, কেবিন ক্রুদের বিহেভিয়ার, চেক ইন, দেন হলো যে সিকিউরিটি চেক, ইউএস বাংলা রিলেটেড এই যত ফ্যাসিলিটি আছে সব কিছু আমি রিভিউ করব এক ভিডিওতে। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাব। আমাদের যাত্রা শুরু হয় মালে এয়ারপোর্ট থেকে। তো ওখান থেকে হলো যে আমাদের চেক ইন সব বিভিন্ন অ্যাক্টিভিটি শুরু হবে বিমানে ওঠার আগ পর্যন্ত। ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলে রাখি, ফুল ভিডিওটা দেখবেন না টেনে। তো চলেন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমাদের আজকের বিমানের মডেল হলো বোয়িং 737। ওয়ার্ল্ডের দুইটা বিমান সংস্থায় বিমান তৈরি করে, বোয়িং অ্যান্ড এয়ারবাস। হ্যাঁ, এই নিয়ে আরও মজার মজার তথ্য দেবো আমরা। তো চলেন মালে এয়ারপোর্ট থেকে ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল মালদ্বীপ। বর্তমানে বন্ধুরা বেলানা এয়ারপোর্টে আছি আমি মালেতে। আমি এখান থেকে যাব ঢাকায়। আজকে আপনারা দেখতে পারবেন হলো যে ইউএস বাংলার রিভিউ। আমরা চেষ্টা করব এই ব্লগে আমাদের এই বিমান যাত্রা যেন সব কিছু, মানে বিমান যাত্রার যত খুঁটিনাটি বিষয় সব কিছু তুলে ধরার জন্য। বিশেষ করে আমি আবারও বলতেছি আপনাদেরকে, এই বিমানের খাবার দাবার, কেবিন ক্রুদের বিহেভিয়ার, ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা, অথবা হলো যে যাত্রার সময় কোনো বিঘ্নতা ঘটে কিনা, সকল কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। যারা নতুন আমার এই চ্যানেলে সবাইকে বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন এবং দেখতে দেখুন আজকের বিমান যাত্রার ব্লগ। তো বর্তমানে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। এই হলো যে মালে বেলানা এয়ারপোর্ট। অসম্ভব লেভেলের সুন্দর একটা এয়ারপোর্ট, মানে যেটা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনি দেখবেন নীল জলরাশি, স্বচ্ছ, মানে অন্যরকম একটা ভাইব ওখানে কিন্তু পেয়ে যাবেন। নতুন এয়ারপোর্টের কাজ চলতেছে। আমরা যাব হলো যে বন্ধুরা ভিতরে গিয়ে দেখা হওয়ার আগে একটা জিনিস দেখায়, সেটা কি জানেন? যে এখানে দেখেন এন্ট্রিতে কি পরিমাণ মানুষ। এখানে সিকিউরিটি চেক ওরা প্রথমে কমপ্লিট করে ফেলে, বিশাল বড় লাইন। ও মাই গড, খুবই ব্যস্ত একটা এয়ারপোর্ট বোঝা যাচ্ছে মালে। বন্ধুরা চেক ইন ওপেন হয়ে গেছে আমাদের, বাট একটা দুঃখের বিষয় দেখতেছি, ইউএস বাংলার শুধু দুইজনই মানে চেক ইন করতেছে। অ্যাকচুয়ালি এয়ারপোর্টটা ছোটো, আমি যতগুলো এয়ারওয়েজ দেখতেছি সবগুলোতেই সেম। বাট অন্যান্য জায়গায় দেখা যায় চেক ইন স্টেট হলে মিনিমাম 4 থেকে 5 জন হলো যে ওরা চেক ইন কমপ্লিট করে, যাতে দ্রুত হয়ে যায় মতো। একত এখানে ঢুকতে লেট। মালে এয়ারপোর্টে ডেফিনেটলি কিন্তু 3 ঘন্টার উপরে টাইম নিয়ে আসবেন যদি আপনি লাউঞ্জ টাউন্স অ্যাক্সেস নিতে চান। আমরা এত আগে আসার পরেও আমরা সাফার করতেছি। কি বিশাল একটা সিরিয়াল দেখেন। অ্যান্ড হলো যে ওদের হলো যে মাত্র কি 2টা টেবিল, যেখান থেকে ওরা চেক ইন কমপ্লিট করতেছে। দেখি চেক ইন কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে আমি এখন বের হয়ে যাব। আই হোপ বাকি ঠিকঠাক থাকবে। আমি ওদের বিহেভিয়ারটা দেখবো। আমার উইন্ডো সিট দরকার, ওদেরকে বলে দেখি কী বলে। বন্ধুরা চেক ইন কমপ্লিট করে বোর্ডিং পাস নেওয়া ডান। দেন হলো যে আমাদের সিকিউরিটি চেক ডান। এখানে পদে পদে অনেক রকমের সিকিউরিটি চেক, যেটা আপনাদেরকে বিরক্ত বানাই ফেলবে। অ্যান্ড সিকিউরিটি চেকের কথা যদি বলি, ইউএস বাংলার যে কর্মী ছিল, মানে নবাবের নাতনি ছিল কিছু বসে, দুনিয়ার আজাইরা কোয়েশ্চেন। মানে জানালার পাশে বসেছি, কেন হ্যান তেন। আমি বলতেছি একটু ফাস্ট করেন, আমার দরকার আছে। কেন? আমি বলছি লাউঞ্জ অ্যাক্সেস নেবো, বলে লাউঞ্জ কার্ড দেখান। আমি গরম হয়ে গেছি। আমি তোর কাছে লাউঞ্জ কার্ড দেখানি। তার আগে আমি বলছি হলো যে তুই যদি আমার রিকোয়েস্ট করস আমি দেখাবো, আর যদি মনে করো যে এটা অর্ডার দিতেছ দেখাইতে, আমি দেখাবো না। এটা তোর কাজ না লাউঞ্জ কার্ড দেখানো। পরবর্তীতে কতক্ষণ চায়া ইচ্ছাকৃতভাবে একটু জামেলা টামেলা করে দিয়ে দিল। তবে ইউএস বাংলার যদি কেউ দেখে থাকেন ভিডিওটা, অনেকে দেখে আমি জানি, তো কাইন্ডলি এসব লোকজন যারা বিদেশে আপনার চেক ইনে বসান, হয়তো ওই দেশের লোকাল লোকজনই থাকে, তো এগুলোর প্রতি একটু নজর রাখবেন যে বিহেভিয়ারগুলো যেন ঠিকঠাক করে। তো ইউএস বাংলার প্রথম যে আমরা রেটিং দেবো চেক ইনে, ফালতু একবার, আমরা 5-এর ভিতরে 1 দেবো। ওদের বিহেভিয়ার ভালো না, খুবই বাজে একটা অবস্থা। আমার দেশের এয়ারলাইন্স হলে কী হবে, বাঙালিদের কদর করতে জানে না। এত এয়ারলাইন্স আমি ঘুরছি, এত বিমান আমি হলো যে বিমানে চড়ছি, তো সব কিছুই আমি জানি যে অভিজ্ঞতা কেমন। বিকজ ভালো খারাপ বোঝা, আমার কোনটা রং কোনটা রাইট এগুলো বোঝার ক্ষমতা আছে। তবে এতটুকুই বলবো, খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। তো দেখি আমি আমার গেট নাম্বারটা খুঁজে বের করি। আফটার সম্ভবত আমার হাতে টাইম নেই, চিন্তা করতেছি এখন হলো যে আমি লাউঞ্জের অ্যাক্সেস নেবো নাকি এখানে নাস্তা করে ফেলবো। থ্যাংক ইউ। বন্ধুরা গেট ওপেন হয়ে গেছে যথারীতি 30 মিনিট আগে। আই হোপ ফ্লাইট ঠিকঠাক টাইমে ছাড়বে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে।
ভালো লাগতেছে, অনেকদিন পর দেশে যাচ্ছি আফটার 3টা দেশ ঘুরে, হংকং, মালয়েশিয়া, মালয়েশিয়া অ্যান্ড হলো যে মালদ্বীপ। ট্রিপ ফিনিশ করে যাচ্ছি হলো যে দেশে। মাশাল্লাহ, খুব ভালো লাগতেছে। বাকি দেখা যাক ভিতরে গিয়ে কেবিন ক্রুদের বিহেভিয়ার, আচার আচরণ কেমন হয়, সব কিছু নিয়ে আমি আপনাদেরকে জানাবো। ভিতরে ঢুকতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আই হোপ যাত্রাটা শুভ হবে। অলরেডি আমরা ভিতর দিকে যাচ্ছি। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। না, বিহেভিয়ার ওয়াজ গুড। খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে বললো। 22F। এটা স্যার মাঝখানে সিটটা ব্যাগটা উপরে রেখে বসে যাবেন। সিট নাম্বার 22F। স্যার পিছনের দিকে চলে যান। থ্যাংক ইউ। স্যার এটা পায়ের নিচে রাখতে হবে। এটা একটু ভিতরে ঢুকে যান প্যাসেঞ্জার। আপনি বসেন, আমি পিছনে চলে যান। ফাইনালি বসতে পারলাম অ্যান্ড যাত্রা শুরু হবে এখান থেকে। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো যে প্রত্যেকটা বিমানে আপনি যখন উঠবেন তাদের টয়লেট ওপেন থাকে। যখন এটা আপনার হলো যে বিমান উড়ার সময় হয় তখন তারা লক করে দেয়, কিন্তু ইউএস বাংলাতে পুরোটাই লক। যতক্ষণ না পর্যন্ত আপনার বিমান মধ্য আকাশে উড়ে স্টেবল মানে মানে সমান পর্যায়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউজ করতে দিবে না। আমার প্রচুর পরিমাণে প্রস্রাব ধরছিল আর আমি করতেও পারি না, বিকজ গেটের আশেপাশেও টয়লেট ছিল না। মালে এয়ারপোর্টটা খুবই ছোট এয়ারপোর্ট, ওখানে অনেক ফ্যাসিলিটি নাই, যেটা সত্যি কথা বলতে। অথচ কিন্তু এশিয়ার ভিতরে ট্যুরিজমের ক্ষেত্রে নাম্বার 1 বলতে পারেন হলো যে, অর্থাৎ নাম্বার 1 ট্যুর ভিতরে দুবাইয়ের পর যদি বলা হয় সেটা হলো মালদ্বীপ। বাট এখানকার এয়ারপোর্টের নাথিং, মানে কিছুই পাবেন না আপনি ফ্যাসিলিটি। তবে হ্যাঁ, নতুন এয়ারপোর্টের কাজ চলতেছে, আই হোপ ওখানে হবে। এর চেয়ে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট অনেক ভালো, নট এয়ারলাইন্স। বাই দ্য ওয়ে, চলেন আমরা আমাদের যাত্রা এনজয় করি এবং সবাইকে বলে রাখি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে ডেফিনেটলি কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা বিভিন্ন এয়ারলাইন্স নিয়ে আগ্রহ থাকে ব্লগ দেখার, তাদের জন্য তো মাস্ট বি। বন্ধুরা, সিট তেমন একটা কমফোর্ট না। আমি যেটা দেখতে পারলাম, ওরা স্পেস একবারই কম রাখছে এখানে, ঠ্যাংটা কোনোভাবেই ছড়ানো যাচ্ছে না। আমরা যদি আমাদের অবস্থান দেখাই, হাত পা লাড়ানোর মতো, ভাই এভাবে আমার এখানে কোনি ঢুকে দিলে কেমনে হবে? এই হলো অবস্থা, মনে হইতেছে যে আমি লোকাল বাসে উঠছি মতো। নট এটা যে বাজেট এয়ারলাইন্স, আমি এটা কনসিডার করব। মোটামুটি ভালো টাকায় গেছে, 60-65 ভিতর পড়ে যায় এখন যদি আপনি সপ্তাহখানেক আগে টিকিট কাটেন। যদিও এটা 50-এর ভিতরেও পাওয়া যায়, তো মোটামুটি ভালো প্রাইজে নিচ্ছে। তবে এই প্রাইজে মনে হয় না সিট মিট ওভারঅল ওকে। যেমনটা আপনারা দেখছেন চেক ইনের বিহেভিয়ার, ও মাই গড, এদের নবাবের নাতনি। ওরা কি মনে করে বাঙালিদেরকে জানে। যতগুলো এয়ারলাইন্সের ওরা নামও শুনে না। আমি যতগুলোতে আমি উঠছি, যতগুলোতে আমি চড়ছি, বিশ্বের এতগুলো দেশে ঘুরে, সিরিয়াসলি মাঝে মাঝে মন চাই দু একটা কথা বলতে, কিন্তু পরে কেন জানি মনে হয় না আসলে বলা ঠিক হবে কিনা, বড় কথা বলা কখনো উচিত না। যাই হোক, সিট আমরা রেটিং দিতে পারি 5-এর ভিতর 2। কমফোর্টের ভিতর পড়তেছে না, কষ্ট করে কোনোভাবে বসলাম। পায়ের স্পেসও তেমন একটা ঠিকঠাক নেই। দেখা যাক বাকি যাত্রা কেমন হয়, টাইমিংটা কেমন হয়। 1:15 ছাড়ার কথা, আই হোপ 1:15 ওরা রাইট টাইমে ছাড়তে পারবে। এখন যদি বলি আপনাদের সময়, সেটা হলো যে দুপুর 1টা বেজে গেছে আর 15 মিনিট বাকি আছে। বন্ধুরা, টাইমিংয়ের দিক দিয়ে খুবই বাজে একটা অবস্থা। 1:15 ছাড়ার কথা, অলরেডি 1:40 হয়ে গেছে। আমি বুঝতেছি না 12:15 যদি ল্যান্ডিং হয় এখানে, 1:15 ওরা কীভাবে যাত্রী নেই। টিকিটে যখন আপনার ইউএস বাংলা আপনি আসবেন এখানে মালেতে, আপনাদের ল্যান্ডিং হবে 12টায়, 12:15। তো 12:15 ভিতরে 1 ঘন্টাতে কীভাবে ওরা বুঝি না যাত্রী নামিয়ে এবং যাত্রী নতুন করে উঠানো কীভাবে সম্ভব? অলরেডি লেট আমি জানি। টাইমিং কি ইচ্ছাকৃতভাবে ওরা 1 ঘন্টার গ্যাপ রাখছে? হাও এটা পসিবল কীভাবে? যাত্রী নামার পর পরিষ্কার করা, দেন হলো যে আপনার হলো যে মাল লোড করা, আনলোড করা, আই ডোন্ট নো। বাজে একটা দেখলাম আমি মনে করছিলাম যে হ্যাঁ, ওয়েদারের জন্য অনেক সময় টাইম লেট হতে পারে, বাট ওদের টাইমিং জোনটাই খারাপ। কীভাবে কি একটা বিমানে এমনিতে পসিবল 70-80 জন যাত্রী কেমনে? মাথায় আমার ঢুকতেছে না। যাই হোক, বর্তমানে প্রায় 2টার কাছাকাছি বেজে যাচ্ছে, বাট বিমান এখনও ছাড়ার কোনো নামগন্ধ নেই। দেখি হয়তো আরও আধা ঘন্টা লেট হবে। হোয়াট দ্য হেল!
বলে এটা কোনো কথা? আমি মনে করছি বাংলাদেশ আমাদের বাংলাদেশের ইউএস বাংলা বিমান এটা রিভিউ খুব পজিটিভ দিকগুলো তুলে ধরবো, বাট আমার চোখে এখনো পড়তেছে না। ফাইনালি বিমান ছাড়ছে 1 ঘন্টা লেটে। আমি জানতাম 1 ঘন্টা লেট হবে, কারণ কেমনে পসিবল, এতদিন এত বিমানে উঠছে আমি দেখি নাই। 1 ঘন্টা ওরা হলো যে 1 ঘন্টার ভিতরে ওরা কমপ্লিট করে ফেলবে সব কিছু। মিনিমাম 2 ঘন্টা লাগবে, সর্বোচ্চ সুপার ফাস্ট যদি সার্ভিস হয় সেটা 1.5 ঘন্টার ভিতরে। 1 ঘন্টায় কোনোভাবেই পসিবল না। বাই দা ওয়ে বাহিরের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাই, মানে গজব লেভেলের দেখেন। দেখতেছেন রংধনু? ও মাই গড, ওয়াও। টার্বুলেন্স হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি একটা অবস্থা দেখেন। না ওকে, এখন আমি আপনাদেরকে বাহিরে দেখাই। এই যে দেখুন কি জোস লাগতেছে, দেশটা অনেক সুন্দর। মালদ্বীপ বলতে হবে, নতুন নতুন আইল্যান্ড উঠতেছে এখানে। বিমান ছাড়ার 25 মিনিটের ভিতরে আমাদেরকে রিফ্রেশিং টয়লেট দিয়ে দিল হাত মুখ ফ্রেশ হওয়ার জন্য। তারপর হলো যে দেখলাম ড্রিঙ্ক নিয়ে চলে আসছে। ইটস গুড। বন্ধুরা আমাদের খাবার চলে আসছে, দেখি খাবারগুলো কেমন হয়। নাও আমাদের এখন খাবারের সেগমেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্যামেরাটা আমরা নিচের দিকে নেই। এ হলো ফুড। খাবারটা প্রচুর গরম। খাবারের কোয়ান্টিটি এত কম, জাস্ট হলো যে ভাত আর হলো যে বিফ, আর কিছুই নেই। আর সাথে টাইপের কিছু একটা দিয়ে দিছে, মানে কোনোভাবে নাথিং এলস। ওহো, ডালও তো আছে সাথে। ওকে, এই হলো আমাদের খাবার। শব্দ একটু আসবে না, শুনতে অসুবিধা হতে পারে আপনাদের। চলেন খাবারের টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়?
বোনলেস থাকে। নট ব্যাড। রাইসগুলো খাইতে পারবো না, বাট বাকিগুলো খেতে পারবো। ওয়াও। ভোক্তা অধিকার এত কিছু দেখে বিমান বাংলাদেশ অথবা ইউএস বাংলার এগুলো দেখে না। দেখেন তো এখানে কোনো ডেট লেখা আছে কখন তৈরি করছে? এটা আমরা সাধারণ মানুষরা বুঝবো কিভাবে এটাকে আজকের নাকি আগের, নাকি অনেক আগে খাওয়াই দিছে? বাংলাদেশের খাবারের প্রতি কার এমন বিশ্বাস আছে? কোনো ডেট নেই এটা কখন তৈরি করছে। দেখতে পারছেন সব কিছুতে কিন্তু ডেট লেখা থাকে। বিশ মিনিটের উপর হলো যে আমি সিগন্যাল দিয়ে রাখছি কেবিন কোদের আসার জন্য। অ্যাকচুয়ালি কফি দরকার ছিল, আমার একটু কম পাচ্ছি, বাট এখনো স্টিল তাদের কোনো খবর নাই। কেবিন কোনোভাবে তারা মানুষকে খাবার দাবার সার্ভ করে চলে গেছে, তাদের ডিউটি শেষ। এই হলো বাংলাদেশের বিভিন্ন সেফ পজিশন উপর ছিল। আপনাদেরকে এটা দেখে জাস্ট লক্ষ্য করুন, পরে দেখেন সিগন্যাল কিন্তু এখন চলতেছে, কিন্তু কারো আসার কোনো খবর নেই। এই হলো সোনার বাংলাদেশের সোনার এয়ারলাইন্স গুলো, বুঝছেন? কি কমো আমি এখন, আমার হাসি আসতেছে। তো এয়ারলাইন্স বুক করার সময় যদি দেখেন প্রাইস যদি 2-4 হাজার টাকা বাড়তি করে, তবে এসব এয়ারলাইন্স বুক করিয়ে না। অন্তত বুক করে আপনার দেখা গেলো এখন ইমার্জেন্সি অক্সিজেন প্রয়োজন, যেহেতু উপরে আছে, অথবা আপনি অসুস্থ ফিল করতেছেন, আপনি বিলের সিগন্যাল দিয়ে রাখছি কেবিন কোথায় আসার জন্য, ওরা আসতেছে না। জিনিসটা আপনার জন্য কতটুকু ভয়ঙ্কর এগুলো নিয়ে কোনো তদারকি হবে না, কোনো কিছু হবে না, বছর বছর এভাবে চলবে। এবং এখানকার আমাদের দেশের এয়ারলাইন্সগুলো এভাবে চলতে থাকে। আমার হাসি আসছে, কি বলবো আমি। বন্ধুরা, আমাদের ইউএস বাংলার জার্নি এখানে সমাপ্তি হতে যাচ্ছে। আর আধা ঘন্টা পর হয়তো বিমান ল্যান্ডিং করবে এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি অলরেডি। তো ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে যদি এক কথায় বলি, অ্যাভারেজও ছিল না, খারাপ ছিল বাজেট অনুযায়ী। এর চেয়ে হলো যে ইন্ডিগো অনেক ভালো বাজেট এয়ারলাইন্সে মনে করি। আমার কাছে কিছু খারাপ পয়েন্ট আমি আপনাদেরকে যদি বলি, ওরা টয়লেট ল্যাবরেটরি ইউজ করার জন্য রাখছে দুইটা। এক সামনের যে ল্যাবরেটরি ওইটা ওরা ইউজ করতে দেয় না, ওইটা কেবিন করে ইউজ করে। মানে ওদের জন্য একটা নিজস্ব বরাদ্দ থাকে। আই ডোন্ট নো এটা মানে অথরিটি জানে কি না। অনেক বিমানে চড়ছি আমি, এমনটা দেখি নাই। তবে ইউএস বাংলার সিস্টেম হলো যে এটা পিছনে দুইটা ল্যাবরেটরি, যেটা নিয়ে অনেক বড় সিরিয়াল ধরা লাগে। অলরেডি লোকজন আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, ওই যে দেখুন লম্বা সিরিয়াল ধরা কিন্তু আছে। এর মানে হলো যে এখানে সবাই সিরিয়াল ধরে আপনার হলো যে এখানে দুটো ওয়াশরুম এটা ইউজ করা লাগে। যাই হোক, এটা একটা সবচেয়ে খারাপ দিক। দ্বিতীয়ত হলো যে চেক ইনের সময় যেসব মালেতে বিশেষ করে যে দুইটা মহিলা ছিল, ওদের বিহেভিয়ার মোটেও ভালো ছিল না। এক প্রকার আমি মনে করবো যে মানে দাদাগিরি দেখাইতেছিল, মনে করছে যে না বাঙালি আসছে কাজ করতে যাইতেছে এমন। কিন্তু মানে ওনার ভিতরের রেসপেক্ট জিনিসটা আমি দেখলাম না। এটাও কিন্তু ইউএস বাংলার কর্মচারী, তো এটা ওনারদের কিন্তু দেখা উচিত। দুইটা বিষয় হলো। তার বিষয় হলো যে ভিতরে কেবিন ক্রুদের মনে করেন অ্যাটেন্ডিং যারা থাকে, যারা কিনা তো এখানে যাত্রীগণকে সেবা দিয়ে থাকে,
যখন আমি এখানে বেল বাজালাম আস্তে আস্তে 20 থেকে 30 মিনিট পরে আসছে। এর মানে আমার প্রয়োজন আমি আমার সময় মতো পাই নাই, এই দিকটাও খারাপ গেল। দ্বিতীয়ত হলো যে টাইমিং, ওরা 12টা 15 ল্যান্ডিং করে 1টা 15 যদি আবার অ্যারাইভ করে, মানে 1 ঘন্টার ডিফারেন্সে, এটা কিভাবে সম্ভব? যদিও সম্ভব হতো ভালো হতো, বাট আমাদের বিমান 1 ঘন্টা লেট। তো সব কিছু মিলে আমি মনে করবো যে এটা আমরা হলো যে একবারে মানে খারাপ, মানে বেশিও খারাপ না, খারাপ একটা জার্নি এক্সপিরিয়েন্স করছি আমরা। তো এতটা ভালো লাগে নাই। রেটিং ওভারঅল যদি আমরা দিই 5-এর ভিতর 3 দিতে পারি, 2.5 দেই। সব দিক দিয়ে কোনো দিক দিয়ে ভালো লাগে নাই, এই জিনিসটা আমি বলতে পারি। যাই হোক, কেমন লাগলো ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্লগ জানাবেন। এরকম আরও বিভিন্ন এয়ারলাইন্স নিয়ে ব্লগ দেখতে চাইলে আমাদের ফ্লাইট ক্রিটিক্স ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, অলসো ফেসবুক পেজ। সবাইকে বলে রাখতেছি, বাংলাদেশের আমি একমাত্র সম্ভবত বাংলা ভাষায় যে কিনা শুধু অনলি ফ্লাইট নিয়ে রিভিউ করে থাকি। তো আপনাদের সবাইকে বলতেছি যে যে দেশে যান, যাওয়ার আগে অন্তত আমার চ্যানেলটা ঘুরে আসবেন, তাহলে আপনি এয়ারলাইন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, অ্যান্ড দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ব্লগে। বাই।